সে অবস্থা। কিওয়ার্ড রিসার্চ দেখাইছিলেন আপু, অনেক কিছু দেখালেন তো। কি কি দেখাইছি সেটা একটু বলেন। লোকাল আপু keyword research, local SEO, on page SEO, off page SEO, Google Analytics, Google Search Console, বিভিন্ন প্লাগইনস এর ব্যবহার, তারপর হচ্ছে ওটা তো on page SEO এর মধ্যে আছে না? স্কিমা, হ্যাঁ, স্কিমা দেখাইছেন। ইউআরএল মেকিং, হ্যাঁ কন্টেন্ট অপটিমাইজেশন, আপু কন্টেন্ট ক্রিয়েশন, গুগল লগারিদমের ইয়াগুলো দেখাইছেন। লগারিদম, অ্যালগরিদম, সরি সবগুলোর সাথে পরিচয় করে দিয়েছেন। কোথায় লগারিদম আর কোথায় অ্যালগরিদম? গুগলে লসাগু। গুগল অ্যানালিটিক্স লাস্ট। আমরা মোটামুটি অনেকগুলা টপিক সম্পর্কে জেনেছি এই কয়দিনে। বেশ অনেকগুলা ক্লাস পেয়েছেন এসইও নিয়ে। তারপরও বলেছি এটা মাত্র শুরু করতে পারি না, এর মধ্যে প্রশ্ন করব। না সমস্যা নাই, এটা এমনিতে। বলেন আপু গুগল ওয়ানটা কি? কি গুগল ওয়ান একটা আছে না? গুগল ওয়ানটা কি আবার? আজকে তো দেখলাম প্লে স্টোরে গুগল ওয়ান। তাহলে ওটার ভিতরে ঢুকে না আপু, গুগল ওয়ানটা হলো, এটা হলো অ্যান্ড্রয়েডের একটা অপারেটিং সিস্টেম। এটা আপু সার্চ করলেই তো হয়, আপুকে না জিজ্ঞেস করে। এখানে গুগল আছে কি করতে? গুগল ওয়ান, আপু Google One is a subscription service developed by Google that offer expanded cloud storage and it intent for the consumer market. Every Google account starts with 50 gigabyte for free storage that is shared across Google Drive, Gmail and Google Photo. আমরা যে 15 জিবি ফ্রি স্টোরেজ পাই গুগল থেকে, সেটা হচ্ছে গুগল ওয়ান থেকে পাই, এবং 15 জিবি ফ্রির পরে কিনতে হলে আমাদের হচ্ছে যাইতে হয়। এত বোকা কেন? এখানে একটু পড়ে দেখা যায় না? এই যে গুগল ওয়ান কি, একেবারে পুরো ডিটেইলস চলে আসছে। গুগলের প্রোডাক্টের কি অভাব আছে? মোর ফর গুগলে যান, কয়টা সম্পর্কে আমরা জানি? কয়টা জানেন বলেন? হাতে গোনা আপনি যেগুলোর সাথে পরিচয় করাই দিয়েছেন। তাহলে ইউটিউবেরই কয়টা ফিচার দেখতেছেন এখানে? চারটা, চারটা কই? পাঁচটা। ফর বিজনেস, ও সারা সারা ফর ডেভেলপ, ও মামা এবার বলেন। 147টা আছে আপু। বাহ, শাকিল ভাইকে সব জায়গায় দেখে ভালো লাগতেছে। জি আপু। কি জানো, জলে বনে স্থলে যেখানেই স্মরণ করিবে। রনে বনে জলে জঙ্গলে। ও আচ্ছা, যেখানেই স্মরণ করিবে সেখানেই শাকিল শাকিল ভাইকে দেখা যায় পাইবে। জয় বাবা শাকিল ভাই। শাকিল ভাই আবার বাবা হয়ে গেছে। হ্যাঁ বাবা হইছে রে বাবা ভাই। তো অনেক আগেই বাবা। এটা কি বলছেন আবার? কি রে ভাই? শাকিল ভাইয়ের একটা আইডি দেখলাম, বইঙ্গা শাকিল। ও ভাই আমি তো সুইঙ্গা না, এজন্য বইঙ্গা শাকিল আর কি। না, আপনার একটা ফেসবুক আইডি, আপনার ছবি দেওয়া, বইঙ্গা শাকিল। বইঙ্গা শাকিল না, আপনি ভাই পড়তে পারলেন না, কষ্ট লাগলো। তো কি ছিল? বইঙ্গা মানে কি জানেননি? বইঙ্গা মানে হচ্ছে দুলাভাই, বুঝছেন?
ইউনিভার্সিটি অন থেকে বিয়ে করছি। भाई मारो मुझे मारो। জবের বোন নাই তো। আচ্ছা আমরা লাইভে আছি, আমার এবার অফিস থেকে সাটা। শুনেন, এই এসিও যেমন লোকাল আছে না, শালাও তেমন লোকাল আছে, বুঝছেন? জি ভাই বুঝছি, জি ভাই। অনেক কড়া ভার্সন। আচ্ছা শুনেন, আমরা এসইও নিয়ে আজকে লাস্ট ক্লাস করব, এরপরে যদি দরকার হয় আমরা ভবিষ্যতে আবার মিটিং ক্রিয়েট করে ক্লাস করব, কোনো সমস্যা নাই। তো এসইও নিয়ে এতদিন আমরা অন পেজ এসইও, অফ পেজ এসইও, টেকনিক্যাল এসইওর কিছু পার্ট, তারপর হচ্ছে লোকাল এসইও, তো মোটামুটি অনেক কিছু জিনিসই শিখেছি। তারপরও যে জিনিসগুলা অনেক কিছু আছে যেগুলা শিখি নাই। এখন হচ্ছে এসইও চেকলিস্ট ফর অডিট। আমরা অডিট কি সেটা একটু বুঝি আগে। এসইও অডিটটা হচ্ছে টেকনিক্যাল এসইওর একটা পার্ট। এই পার্টটা কি পার্ট? এটা হচ্ছে আপনার ওয়েবসাইটে, কোনো একটা ওয়েবসাইট আপনি ক্রিয়েট করেছেন অথবা একটা এস্টাবলিশ ওয়েবসাইট, এই ওয়েবসাইটের ভিতরে কি আছে না আছে, সোজা কথা এটার সম্পূর্ণ জিনিস চেক করা, এর ভিতরে কোনো প্রবলেম আছে কিনা, প্রবলেম থাকলে সেগুলাকে ফিক্স করার জন্য কি কি করতে হবে সেটা একটা নির্দেশনা দেওয়া। এসইও অডিট লিখে যদি সার্চ করেন, আচ্ছা শুধু এসইও অডিটে আসবে না, হোয়াট ইজ এসইও অডিট এটা লিখে সার্চ করি। ব্যাস চলে আসছে। দেখেন, an SEO audit is the process of analyzing how well your web presence relates to best practice. It is the first step of creating an implementation plan that will have measurable result. The purpose of the audit is to identify as many foundational issues affecting organic search performance as possible. বিষয়টা হচ্ছে অনেকটা রোগের মতো। রোগের মতো বলতে মনে করেন আমার হচ্ছে অনেক দিন ধরে আমার জ্বর আসতেছে, আমার ক্ষুধা মন্দা হচ্ছে, আমার ওজন কমে যাচ্ছে, তো এই ধরনের আমার কিছু সিমটম দেখা দিয়েছে। তো এই আমার প্রবলেম গুলাকে আমি ফাইন্ড আউট করতে পারতেছি না, আমি ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার কি করলো, আমাকে হাজার রকমের টেস্ট দিল, আমি সেই টেস্টগুলো করায় নিয়ে আসলাম, ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট, আরো যেসব টেস্ট আছে সেগুলো দিল। দেওয়ার পরে আমি ডাক্তারের কাছে নিয়ে আসার পরে ডাক্তার কি করলো, সেই রিপোর্টগুলো দেখে বলল, ও আপনার তো এটা হয়েছে, ও আপনার তো ওইটা হয়েছে, এবং সে ওষুধ লিখে দিল। তো এই যে টেস্টগুলো আমরা করলাম, এইগুলা বিভিন্ন মেশিনে বিভিন্ন টুলের মাধ্যমে করেছে, বিভিন্ন মেশিনের মাধ্যমে টেস্টগুলো করেছে। এরকম ভাবে আপনার ওয়েবসাইট, আপনার একটা ওয়েবসাইট আছে, ধরেন এটা একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটের কি সমস্যা আছে তার একটা চেক করা। এই ওয়েবসাইট যেটা ক্রিয়েট করেছি, এই ওয়েবসাইটের ওভারঅল এসইওর ভিতরে কোথায় কি সমস্যা আছে, এসইও বলতে অন পেজ, অফ পেজ, টেকনিক্যাল, সব ধরনের এসইওর ভিতরে কি কি সমস্যা আছে বা কি কি জিনিস এটার ভালো আছে, এগুলা ফাইন্ড আউট করলেন, বিভিন্ন টুল ইউজ করে ফাইন্ড আউট করে সেটা একটা রিপোর্ট তৈরি করা, এইটাকেই এসইও অডিট বলা হয়। আবার অনেকটা এরকম, এটা হচ্ছে গিয়ে ওই যে চার্টার অ্যাকাউন্টেন্টরা কি করে, কোনো একটা ইয়ের ফিনান্সিয়াল অর্গানাইজেশন, কোন একটা অর্গানাইজেশনের ফিনান্সিয়াল দিকগুলাকে যাচাই বাছাই করে সেগুলার একটা রিপোর্ট তৈরি করে, অনেকটা এইরকম সোজা কথা, একটা রিপোর্ট তৈরি করা। ক্লিয়ার? এসইও অডিটে কি জব বুঝছি, মানে ওয়েবসাইটের রোগ নির্ণয় করা আর কি, ওয়েবসাইটের রোগ নির্ণয় করা, এক্স্যাক্টলি। শুধু রোগ নির্ণয় করা না, ভালো দিক কোনটা আছে সেটাও ফাইন্ড আউট করা। এখন এসইও অডিটটা কেন করব?
প্রত্যেকটা ওয়েবসাইটেরই অডিট করতে হয়, এবং আপনি যদি একটা ভালো ওয়েবসাইট মেনটেন করতে চান এবং ওয়েবসাইট থেকে ভালো পজিশনে যেতে চান, তাহলে এখানে মান্থলি অডিট করাই ভালো। আপনি মান্থলি অডিট করেন আপনার ওয়েবসাইটটা কিরকম অবস্থায় আছে। অডিট শুধুমাত্র যে আপনি প্রবলেম ফাইন্ড আউটের জন্য না, প্রবলেম পেলে সেটা তো ফাইন্ড আউট করে ফিক্স করা হয়, পাশাপাশি হচ্ছে আপনার নেক্সট কি প্ল্যান হবে এই ওয়েবসাইটটা নিয়ে, আপনি যে প্ল্যানটা করতেছেন সেই প্ল্যানটা কতখানি ইমপ্লিমেন্টেশন হচ্ছে। দেখেন, it is the first step to creating an implementation plan that will have measurable result. এই একটা প্ল্যান রেডি করা, তার প্রথম ধাপ হচ্ছে অডিট করা। অডিট করে আপনি যে ডিসিশনে গেলেন যে আমার ওয়েবসাইটের ওভারঅল কন্ডিশন ভালো আছে, ঠিক আছে, আমি অন পেজটাকে এখন স্মুথলি চালাচ্ছি, এভাবেই চালাই, অফ পেজের ব্যাকলিংটা আমি যেভাবে করতেছি এটা কোনো প্রবলেম নাই, ওভারঅল ঠিক আছে, আমি এটা ইয়ে করে যাচ্ছি, ঠিক আছে। The purpose of audit is to identify as many foundational issues affecting organic search performance as possible. ওই যে এর মেইন পারপাসটাই হচ্ছে, অডিটের মেইন পারপাসটাই হচ্ছে একটা ওয়েবসাইটের র্যাঙ্কিং এর জন্য কোনো ইস্যু আছে কিনা সেটাকে ফাইন্ড আউট করা। এখন আসি অডিট করার আগে, তাহলে তো আমার চেক লিস্ট গুলা জানতে হবে। একটা অডিট করাটা কিন্তু মুখের কথা না, অডিটটা $5 করে, $10 করে, আবার 100-200 আরো বেশি ডলারেও করে, ডিপেন্ড করে কে কত ভালোভাবে করতে পারে। অন পেজ এসইও, অফ পেজ এসইও, টেকনিক্যাল এসইও, লোকাল এসইও, যতগুলা চেক লিস্ট আছে সবগুলা ধরে ধরে যদি একটা অডিট করতে চান, তাহলে সেই অডিটটা করতে অনেক সময় লেগে যাচ্ছে। এবং যখন আপনি প্রত্যেকটা জিনিস ফাইন্ড আউট করতে পারবেন, তখন আপনার অবশ্যই ডিমান্ড বেড়ে যাবে, সেক্ষেত্রে আপনার পেমেন্টটাও বেড়ে যাবে। তো আমি আজকে জাস্ট আপনাদেরকে অডিট সম্পর্কে ধারণা দিচ্ছি, কিন্তু অডিট একটা পারফেক্ট অডিট করতে হলে আপনাদের অবশ্যই অ্যাডভান্স লেভেলের ধারণাগুলো দরকার হবে, না হলে আপনারা নর্মাল $5-10 হয়তো অডিট রিপোর্ট তৈরি করতে পারবেন, কিন্তু একদম ভালো মানের রিপোর্ট তৈরি করা যাবে না। আচ্ছা, এক মিনিট। আচ্ছা, চলে আসছি। এখন আসি তাহলে অন পেজ এসইওর ভিতরে কি কি জিনিস খোঁজা হয় বা কি কি জিনিস করা হয় সেই বিষয়ে। এই যে চেকলিস্ট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার কাছে কিছু স্ক্রিনশট ছিল, আমি যখন ক্লাস করেছিলাম তখনকার আমাদের মেন্টর আমাদেরকে যে দেখাইছিল ওখান থেকে। তো এইগুলো আমি এখানে অ্যাড করে দিয়েছি, পাশাপাশি আমি একটা নিয়েছি, ব্লগ নিয়েছি, এখান থেকেও দেখতে পারবেন। আর একটা বিষয়, অডিট শুধুমাত্র যে একটা পুরো ওয়েবসাইটের সম্পূর্ণ অংশ করতে পারবেন এরকম না, আপনি এরকমও হতে পারে ছোট ছোট আকারেও করা সম্ভব। যেমন শুধু অন পেজ এসি অডিট করতেছেন, শুধুমাত্র অফ পেজ এসি অডিট করতেছেন,
শুধুমাত্র টেকনিক্যাল এসইও গুলো অডিট করতেছেন। এবং গতকালকে আপনাদের যে ফাইলটা দেখিয়েছিলাম মনে আছে, আরেকটা ফাইল ওয়ার্ড ফাইল দেখিয়েছিলাম টেকনিক্যাল এসইওর উপর টেকনিক্যাল এসইওর চেকলিস্ট, এবং বলেছিলাম টেকনিক্যাল এসইওর এই যে চেকলিস্ট আমি দিয়েছি এগুলা অডিটের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, এই প্রত্যেকটা জিনিস ওখানে আছে। আচ্ছা, তো এখন আসি তাহলে অন পেজ এসইওর ভিতরে কি কি বিষয় আছে সেটা একটু অন পেজ এসইওর চেকলিস্টটা দেখি। আর এইখানে অন পেজ এসইওর ভিতরে কিছু জিনিস দেওয়া আছে যেগুলো আসলে অন পেজ এসইওর ভিতরে দেওয়া আছে কিন্তু সেগুলা টেকনিক্যাল এসইওর ভিতরেও যায়। মোটামুটি এই জিনিসগুলা টেকনিক্যাল এসইওর ভিতরেও যায়, এরকম কিছু জিনিস এখানে অ্যাড করা আছে। তো আমি দেখি অন পেজ এসইওর ভিতরে কি কি আছে। টাইটেল ট্যাগ, টাইটেল ট্যাগ কোনটা বলেন তো? যে প্রথমে থাকে টাইটেল, মেটা ট্যাগ যেটা, সরি মেটা টাইটেল যেটা, বুঝতে পেরেছেন? মেটা টাইটেল যেটা সেটাকে বলা হচ্ছে টাইটেল ট্যাগ। তো আপনার মেটা টাইটেল তো অবশ্যই থাকবে। তারপরে কিওয়ার্ড ইন দা H1 H2, কিওয়ার্ড ইন দা হেডিং ট্যাগ দেওয়া উচিত ছিল আসলে। আচ্ছা, H1 H2 তো জানেন সবাই, জানেন তো এখন? হ্যাঁ প্যারাগুলার কি, হ্যাঁ হেডিং ট্যাগ এগুলাকে বলা হয় H1 H2 H3 6টা পর্যন্ত, H6 পর্যন্ত আছে হেডিং ট্যাগ। আর বলেন তো একটা আর্টিকেলের ভিতরে কয়টা H1 থাকা উচিত? কয়টা কিওয়ার্ড আপু? H1 কয়টা থাকা উচিত? হ্যাঁ দুইটা, একটা, H1 একটা থাকা উচিত। আচ্ছা বলেন তো এইটা হচ্ছে মনে করেন এইটা একটা রচনা, এই রচনার এটা হচ্ছে কি কি বিষয়ে রচনাটা লেখা হয়েছে সেই টাইটেল। অন পেজ হবে H1, হ্যাঁ তাহলে অন পেজ হবে H1। তাহলে এই টাইটেল কি দুইটা তিনটা থাকে? একটা থাকে না? এবং এটার এমন কোনো রুল নাই যে আপনি H1 আরো ইউজ করলে সমস্যা হবে, কিন্তু একটা র্যাঙ্কিং ফ্যাক্টর গুগল থেকে সাজেস্ট করে একটা হেডিং 1 ইউজ করার জন্য, H1 একটা ইউজ করার জন্য। আপনি H2 H3 আরো ইউজ করেন কোনো সমস্যা নেই, তো গুগল থেকে একটা হেডিং 1 ইউজ করার সাজেস্ট করে। আচ্ছা, কিওয়ার্ড ইন দা মেটা ডেসক্রিপশন, আমরা যখন অডিট করব তখন দেখতে হবে মেটা ডেসক্রিপশনের ভিতরে কিওয়ার্ড আছে কিনা, তাই না? আচ্ছা অডিটের কথা বাদ দেই, সোজা কথা, মানে তো দুইবার দেওয়া যায় কিওয়ার্ড। হ্যাঁ দুইবার দেওয়া যায়। এবং ওই যে ডেনসিটিটা যদি মাথায় রাখেন তাহলেই হয়। 100 ওয়ার্ডের ভিতরে সর্বোচ্চ 3বার দেওয়া যায়। তাহলে এবার হিসাব করেন আপনার কয়টা ওয়ার্ড আছে সেটার ভিতরে কত রাখবেন, এবং 2বার সর্বোচ্চ, এর বেশি না দেওয়াই ভালো ডেসক্রিপশনের ভিতরে। তারপরে কিওয়ার্ড ইন দা ইউআরএল, আমরা এগুলাও শিখেছি। ইউআরএল এর ভিতরে কিওয়ার্ড ইমপ্লিমেন্ট করা। কন্টেন্ট লেন্থ কত থাকা উচিত? আপু ওই ইউআরএল মধ্যে কিওয়ার্ড যেটা ইমপ্লিমেন্ট করব ওটাকে আপু আমরা ওই স্ল্যাক এডিট করতেছি ওই জিনিসটা। হ্যাঁ স্ল্যাগ এর ভিতরে কিওয়ার্ড বসাচ্ছি। আচ্ছা আচ্ছা, কন্টেন্ট লেন্থ কত থাকা উচিত? 1000 এর উপরে। হ্যাঁ 1000 এর উপরে। ব্রোকেন লিংক কি? লিংক যদি ভেঙে যায়, ওই ক্যালকুলেটর দেখাইছিলেন 404 লিংক, যদিও এই যে অন পেজ এসইও এর মধ্যে এটা পড়ে না, এটা হচ্ছে গিয়ে টেকনিক্যাল এসইও এর মধ্যে যাবে। জানি না ভাইয়া তখন কি মনে করে এগুলাকে অন পেজ এসইও এর ভিতরে নিয়েছিল, আমি আর নতুন করে ক্রিয়েট করি নাই, জাস্ট আমি আপনাদেরকে স্ক্রিনশটটা দিয়ে অ্যাড করে দিয়েছি, কারণ এগুলো আবার আলাদা আলাদা করে লেখাটা একটু ঝামেলা মনে হচ্ছিল। ব্রোকেন লিংকটা
ফাইন্ড আউট করতে হয়। গতকালকে কিন্তু আপনাদের ক্লাসে এই জিনিসটা বলেছিলাম। ব্রোকেন লিঙ্ক থাকা মানে হচ্ছে এটা পোর ইউজার এক্সপিরিয়েন্স, যেটা আমাদের ওয়েবসাইটের র্যাঙ্কিং এর জন্য খারাপ। ব্রোকেন লিঙ্ক ফাইন্ড আউট করতে হয় এবং সেটা ফিক্স করা উচিত, ফাইন্ড আউট করে সেটা সমাধান করা উচিত। ডোমেন এজ অফ দ্য পেজ, ওয়েবসাইটের ডোমেন এজ একটা ম্যাটার করে। আচ্ছা, এটা এখানে কেন দিয়েছে? নো ইন্ডেক্স ট্যাগ, তারপর হচ্ছে ইউনিক কন্টেন্ট, কন্টেন্টের ইউনিকনেসটা থাকা, ভ্যালুয়েবল কন্টেন্ট, ইমেজ অপটিমাইজেশন, ইমেজ অপটিমাইজেশন আপনাদেরকে শিখিয়েছি। তারপর হচ্ছে ইউজ, প্লাগইন দিয়ে, হ্যাঁ প্লাগইন দিয়েও শিখিয়েছি, প্লাগইন তারপর ছাড়াও একটা দিয়েছি। প্রপার্টিসে যাই, প্রপার্টিসে, হ্যাঁ ওইটাই মেইনলি হচ্ছে কন্টেন্ট অপটিমাইজেশন। প্লাগইন দিয়ে যেটা করিয়েছি সেটা হচ্ছে আপনার কি বলে এটাকে, আপনি কম্প্রেস করতেছেন, ইমেজ কম্প্রেস করতেছেন কিন্তু প্লাগইন দিয়ে। আর ব্যাকএন্ডে আমরা ওই যে প্রপার্টিজে যা করতেছি সেটা হচ্ছে ইমেজ অপটিমাইজেশন, পাশাপাশি অল্টার টেক্সট সহ। আচ্ছা আপু আমি একটা কথা বলবো, মানে বলেন। আমরা জানা ইচ্ছা আর কি। বলেন। মনে করেন আপু আমরা ধরেন টুইটারে পোস্ট করি বা লিঙ্কডইনে পোস্ট করি, মানে যেখানে পোস্ট করি আমরা ওইখানে অল্টার টেক্সট ইউজ করতেছি। হ্যাঁ তার মানে একটা ইন্টারনেট কানেকশনের মাধ্যমে গুগল ক্রল মানে বট এটা বুঝতে পারতেছে যে এখানে আমরা ছবিটাতে ইমপ্লিমেন্ট করতেছি এগুলা। কিন্তু আপু যখন আমরা ইমেজ অপটিমাইজেশন করি তখন তো এটা আপু অফলাইনে করি, মানে ওইখানে তো কোনো নেটওয়ার্কের দরকার হয় না। না, তো তখন আপু আমরা যে এখানে অল্টার টেক্সট গুলা দিই ওইগুলা চ্যাটবটে কি বুঝতে পারে আদৌ? ইমেজ অল্টার টেক্সট ভিন্ন বিষয়, ইমেজ অপটিমাইজেশন ভিন্ন বিষয়, দুইটাকে গুলাই ফেলেন না। ব্যাক প্রপার্টিজে যে আপনি যেটা করতেছেন সেটা হচ্ছে আপনার কপিরাইট আপনার ইমেজের ভিতরে ইমপ্লিমেন্ট করতেছেন, ইমেজটা যে আপনার। ঠিক আছে তো, কিন্তু ওইখানে তো আমরা আপু অল্টার টেক্সট দিই না, ওইখানে তো টেক্সট খুঁজে কোথায় না। অল্টার টেক্সট দেন আপনি? না না ওইখানে এমনি টেক্সট দিই না আপু, ওইগুলোর কথা বলছি। ট্যাগ দেওয়া হয় এখানে। অল্টার টেক্সটের সাথে ট্যাগের কি সম্পর্ক? অল্টার ট্যাগ তো খুঁজে বের করে আনার জন্য। আমি আপনার ভাই প্রশ্নটাই অল্টার ধরতে টেক্সটটা পারি নাই। ভাই অল্টার টেক্সটটা তো আমরা ইউজ করি যে ছবির মধ্যে কি আছে ওইটার একটু বিবৃতি দিয়ে দিই, ঠিক আছে? কেউ যদি সার্চ করে তাহলে ইজিলি যেন আমার হ্যাঁ, ছবিটা খুঁজে যেন বের করে সবার আনার আগে জন্য। আসে, আর ঠিক আছে? ইমেজ অপটিমাইজেশন করতেছেন আপনি, আপনার কপিরাইট ওই ইমেজের ভিতরে বসাচ্ছেন। আমি একটা এমনি আমার একটা ছবি অ্যাড করে দিচ্ছি, ধরেন আমি একটা ছবি তুলেছি, প্রাকৃতিক দৃশ্য তুলেছি, ছবিটা আমি ইউজ করেছি, ঠিক আছে? ছবিটা আমি পোস্ট করেছি, এখন এটা নিয়ে আপনারা সবাই ইউজ করতেছেন, আমাকে কোনো কপিরাইট দিচ্ছেন না, আমার কোনো এখানে ইয়াও নাই, কপিরাইট ইস্যু ক্লেম করার কোনো জায়গাও নাই। আর আপনি যখন ওখানে ইমেজের ভিতরে আপনার কি বলে এটাকে, ওয়েবসাইট বা আপনার লিংক শেয়ার করে, লিংক অ্যাড করে, তারপরে হ্যাশট্যাগ ইউজ করে সবকিছু করে দিচ্ছেন, তার মানে এখানে আপনি আপনার কপিরাইট বসায় দিচ্ছেন। হ্যাঁ অক্ষয়, আর ডিপ অ্যানালাইসিসে যাইস না ভাই, আচ্ছা আপু। মানে ওর অবস্থা দেখা। না আপু আমি প্রশ্নটা আসলে কেন করছিলাম আমি বলি, ওই যে নবী ভাই যেদিন আমাদেরকে ওই মানে ক্লাস নিছিল না একদিন, তো উনি বলছিল যে উনি ইমেজ অপটিমাইজেশন করার সময় ওইখানে অনেকগুলা ট্যাগ ইউজ করে, তো যার কারণে হয়তো উনার ছবিটা মানে ফাইবারে মানে খুঁজে পাইতে যে মানে র্যাঙ্ক ও করতে ভাই এটা বলে নাই, ওইটা বলে নাই রে ভাই। উনি বলছে যে উনি যে সার্ভিস গুলো দিবে ওইগুলা সব ওনার ছবির মধ্যে দিয়ে দিছে, ওইটা বলছে যে, ঠিক না আছে? আমরা উনি ছবি যেটা বলছে ডিজাইন করি 30টার উপরে, উনি বলছে যে একটা ছবিতে উনি 30টার উপরে ট্যাগ ইউজ করে, ওটা হ্যাঁ ওনাদের এটা অপটিমাইজেশন করে এটা বলছিল। আমি আপু ওই জন্য ভাইয়া, কোয়েশ্চেন করছিলাম। অক্ষয় ভাইয়ের মধ্যে আইনস্টাইনের মতো ওই ক্রিয়েটিভিটি ঘিস ঘিস করে, তাই অনেক ভিতরে চলে যেতে যাচ্ছে উনি। শুনেন, জি আপু। আমি আপনাদেরকে ইমেজ অপটিমাইজেশনের সময় একটা কথা বলেছিলাম, অতিরিক্ত ট্যাগ দিলেই যে র্যাঙ্কে আসবে এরকম কোনো কথা নাই। আপু উনি হয়তো বলছেন, উনি অবশ্যই উনি বলা নাই। উনি করে, ঠিক আছে, উনি করতেই পারে, আপনিও 30টা 35টা 40টা ট্যাগ দেন, কোনো সমস্যা নাই, কিন্তু অতিরিক্ত ট্যাগ দিলেই যে আপনি র্যাঙ্ক পাবেন এরকম কোনো
ইয়া নাই। আমি আপনাদেরকে বলেছি গুগল ন্যাচারাল সবকিছু পছন্দ করে। আপনি গুগল যদি বুঝতে পারে আপনি শুধু র্যাঙ্ক পাওয়ার জন্যই র্যাঙ্ক পাচ্ছেন, র্যাঙ্ক খুঁজতেছেন, কোনো লাভ নাই। তাহলে গুগল ফেলাই ইররিলেভেন্ট দিই। ট্যাগ, আপনি অতিরিক্ত ট্যাগ দিচ্ছেন কিন্তু ইররিলেভেন্ট জিনিস দিচ্ছেন, দিয়ে রাখতেছেন, কোনো লাভ নাই। আচ্ছা আপু ঠিক আছে, ক্লাসে আসেন। আপাতত কোন ভাই কি বলছে এইটা মাথার মধ্যে দিয়ে বের করেন, আমি যেটা বলছি মাথার মধ্যে ঢুকান, ভবিষ্যতে এগুলো নিয়ে রিসার্চ করেন। কথা আমার এতটুকু। জি আপু। আচ্ছা, ইউজেস অফ অল্টার টেক্সট ফর ইমেজ, ইমেজের ভিতরে অল্টার টেক্সট ইউজ করা, কিওয়ার্ড ইন দ্য অল্টার টেক্সট, অল্টার ট্যাগ শুধু ইউজ করা না, অল্টার ট্যাগ আর অল্টার টেক্সট আর অল্টার ট্যাগ একই জিনিস। তো কিওয়ার্ড অল্টার টেক্সট, অল্টার টেক্সটের ভিতরে কিওয়ার্ড ইউজ করা, এটাও অন পেজের র্যাঙ্কিং ফ্যাক্টর, অন পেজের ভিতরে পড়ে। সোশ্যাল শেয়ার, সোশ্যাল শেয়ারটা অন পেজের ভিতরে পড়ে না। ইউআরএল স্ট্রাকচার, ইউআরএলটা অন পেজে আমরা ইউআরএল এর স্ট্রাকচারও ঠিক করি, আবার হচ্ছে এটা এটা আমরা টেকনিক্যাল এসইওর ভিতরেও আমরা ফেলতে পারি। তারপর লেন্থ অফ ইউআরএল, লেন্থ অফ ইউআরএল কত থাকা উচিত সেটা নিয়েও আপনাদেরকে আলোচনা করেছি। ইউজার এক্সপেরিয়েন্স, টু মেনি আউটবাউন্ড লিংক থাকলে সেটাও সমস্যা করে। তারপর হচ্ছে রোবট টেক্সট, মোবাইল ফ্রেন্ডলিনেস থাকতে হবে ওয়েবসাইটের, লোডিং স্পিড, এই যে এই জিনিসগুলা এই স্ট্রাকচার থেকে এতটুকু, এগুলা হচ্ছে আমাদের টেকনিক্যাল এসইওর মধ্যে পড়ে। অফ পেজের ভিতরে কি কি আছে, লিংক, লিংক কোয়ালিটি, ডু ফলো লিংক কয়টা আছে, নো ফলো লিংক কয়টা আছে, রেপুটেশন অফ দ্য ওয়েবসাইট অন সোশ্যাল মিডিয়া, ট্রাস্টওর্থিনেস অফ ওয়েবসাইট মানে হচ্ছে ডোমেন অথরিটি কেমন, অ্যাঙ্কর টেক্সট কিরকম। টেকনিক্যাল এসইওর ভিতরে আবার চলে আসছে দেখেন, ইজ দ্য ওয়েবসাইট ইজ মোবাইল ফ্রেন্ডলি, কি কি দেখতে হয়, মেইনলি হচ্ছে কি কি বিষয়গুলো দেখা হয় একটা ওয়েবসাইটের। ইজ গুগল ইন্ডেক্স মোর দ্যান ওয়ান ভার্সন অফ ইউর ওয়েবসাইট, আপনার ওয়েবসাইটের মোর দ্যান ওয়ান ভার্সন কি, রিডাইরেকশন গতকালকে দেখেছিলেন না, রিডাইরেকশন মনে আছে? ই আপু না আপু আমার তো মনে নাই। রিডাইরেকশন, রিডাইরেকশন হলো এই যে দেখেন গতকালকে দেখাইছিলাম, আপনার একটা ওয়েবসাইট এইটাকে যদি এই চারটা ফরম্যাটেই, যে চারটা ফরম্যাট দেয়া আছে চারটা ফরম্যাটেই আপনার ওয়েবসাইটটা লিখলে লিংক হয়ে যায়, তাহলে মনে করতে হবে আপনার ওয়েবসাইটটা কি বলেছে এখানে, মোর দ্যান ওয়ান ভার্সন এটা ইন্ডেক্স করা আছে, মানে রিডাইরেক্ট করা আছে। যেমন আমি একটু যদি লিখি HTTPS, রিডাইরেকশন চেক করার নিয়ম হচ্ছে প্রত্যেকটা ভাবে চেক করে দেখা, HTTPS দিয়ে www ডট, সকালবেলা রবিটা দিয়ে দেখিয়েছিলাম, আবার রবিটাই দেই, robi.com দিয়ে এন্টার দিলাম, তার মানে এটা ব্লু হয়ে গেল, এটা লিংক হয়ে গেল। আবার দিব HTTPS ক্লোন / শুধু রবিপিডিয়া, robi.com, এটাও লিংক হয়ে গেল। আবার দিচ্ছি HTTP www, এটাও লিংক হয়ে গেল। আবার হচ্ছে HTTP
4টা ভার্সনেই লিংক হয়ে গেল, তার মানে এইটা হচ্ছে রিডাইরেকশন ঠিক আছে, এই ওয়েবসাইটটা রিডাইরেকশন ঠিক আছে। কোনো একটা ভার্সনে যদি এটা লিংক না হতো, ব্লু কালার না হয়ে যেত, তার মানে এটা রিডাইরেকশনের সমস্যা আছে, সেটা ফিক্স করতে হতো। বোঝা গিয়েছে? তারপর বুঝছি। এটা ফিক্স ওয়েবসাইট কেমনে করে আপু? ফিক্স করে ওয়েব ডেভেলপাররা। মেইনলি হচ্ছে আপনার ওয়েবসাইটটা যদি আপনি HTTPS এ নিয়ে নেন আর হচ্ছে SSL টা নিয়ে নেন, তাহলে এই সমস্যা, রিডাইরেকশনের সমস্যা থাকে না। HTTPS টা সিকিউর থাকে আর কি, HTTPS টা সিকিউর। এটা সমস্যা হয় না, হ্যাক করতে পারেন না সহজে। আপু জি আপু ওয়েবসাইট মূলত যেগুলো আমরা যেগুলোতে কাজ করতেছি এগুলো একটা ওয়ার্ড পেজের না? হ্যাঁ। তো আপু ওই যেগুলো আপনার HTML ট্যাগ দিয়ে করা হয় এগুলোর কি এসইও কি এই ধরনের একই? এগুলোর এসইও বলতে কোনগুলো? অন পেজ এসইও, অফ পেজ এসইও? হ্যাঁ মানে যেগুলো HTML ট্যাগ দিয়ে করা হয় ওয়েবসাইট যেগুলো। অন পেজ এসইওর ভিতরে আপনি তো যেগুলাতে প্লাগইন ইউজ করা যায় না সেগুলাতে আমি ম্যানুয়ালি দেখাইছি। অন পেজ এসইওর ভিতরে একটা কন্টেন্টের ভিতরে কিভাবে কিওয়ার্ড, একটা কন্টেন্টের লেন্থ কত হবে, কিওয়ার্ড কত হবে, ইন্ট্রোর মধ্যে কত ওয়ার্ডের থাকবে, হেডিং 1 হেডিং 2 কয়টা থাকবে, হেডিং 1 কয়টা থাকবে, হেডিং 2 3 থাকবে কিনা, এগুলো সব তো ম্যানুয়ালি দেখাইছি না? ওই না আপু ম্যানুয়ালি এটা কাজ করা হয়। মানে HTML ওয়েবসাইটে কি একই রকম, মানে যেগুলো ট্যাগ দিয়ে HTML দিয়ে যেগুলো করা হয়? কি করা হয়, কোন কোন এসইওটা করা হয়, প্রশ্নটা আগে বুঝান আমাকে। মানে আপু ওয়েবসাইট দুই ধরনের না, একটা স্ট্রিক একটা ডাইনামিক। হ্যাঁ তো বুঝছি তো, কোন তো আপু টাইপের এসইওর স্ট্রিক কথা ওগুলোর বলতেছেন? মধ্যে এইচটিটিপির কথা মানে ওইখানের বলতেছেন নাকি মধ্যে আপনি টেকনিক্যাল এসইওর কথা বলতেছেন নাকি অন পেজ এসইওর কথা বলতেছেন নাকি অফ পেজ এসইওর কথা, সেটা তো বলবেন আমাকে, তারপর না বলবো যে আসলে কোন আপু ভাবে। উনি বলতেছে যে আমরা ওয়ার্ড পেজ দিয়ে মনে করেন এসইও করছি না, ওই কন্টেন্ট ক্রিয়েশন ধরে যেভাবে করছি ওটা যদি অন্য কিছু দিয়ে করে তো HTML সেটাই দিয়ে তো ওটা বলতেছি, কিভাবে হবে এটা কন্টেন্ট বলতে যদি কোনো ক্রিয়েশনের ক্ষেত্রে তো আমি বলেছি, এটা তো তখনও বলেছি এইচটিটিপি মানে এইচটিএমএল কোড করে যে ওয়েবসাইটগুলো বসানো হয় সেগুলো তো প্লাগইন ইউজ করে আমরা আমাদের এসইও রিডেবিলিটি এগুলো দেখতে পারবো না, তখন আমাদের ম্যানুয়ালি করতে হয়। আর ম্যানুয়ালি করার জন্য কন্টেন্ট অপটিমাইজেশন, ইমেজ অপটিমাইজেশনের প্রত্যেকটা ইউআরএল স্ট্রাকচার, প্রত্যেকটা জিনিস ধরে ধরে কিরকম হবে বসে দেখাইছি। বুঝছি। বুঝতে পারছেন? জি আপু। আচ্ছা। জি আপু। আর কিছু জিনিস আছে যেটা এইচটিএমএল এর ভিতরে, যেমন এই যে টেকনিক্যাল এসইওর যে পার্টগুলো যেগুলো আমরা প্লাগইন ইউজ করে খুব সহজে সিএমএস ওয়েবসাইটে করে ফেলতেছি, ওগুলা কিছু জিনিস আছে যেটা আমরা তো সহজে করতে পারবো না, তো এইগুলা পার্টগুলা ভিন্ন, ওগুলো আরো বেটার যখন জানবেন তখন এগুলা শেখানো হয়। বুঝতে পারছেন? জি আপু। আপু শোনা যাচ্ছে না। বলিনি আমি কথা। এই যে w3school.com, এইটা হচ্ছে এইচটিএমএল এর জন্য, এইচটিএমএল কোডিং শেখার একটা খুব ভালো একটা জায়গা। তো এইখানে এসইওরও, এইচটিএমএল ওয়েবসাইট এসইওর জন্য কিভাবে করা হয় এগুলারও টিউটোরিয়াল পাওয়া যায়। এই যে দেখেন এইচটিএমএল টিউটোরিয়াল, পাইথন টিউটোরিয়াল, সিএসএস টিউটোরিয়াল, এসকিউ টিউটোরিয়াল, আরো কি কি সব আছে। তো আপনি আগে সিএমএসটাই শিখেন, তারপরে এইচটিএমএল এর চিন্তা করেন, ঠিক আছে? জি আপু। এসইও মানে
একটা হিউজ একটা জায়গা, আমি গতকালকেও বলেছি। আচ্ছা, টেকনিক্যাল ইস্যুর ভিতরে এই যে দেখেন, মোবাইল ফ্রেন্ডলিনেস আছে কিনা সেটা চেক করতে হয়। তারপর হচ্ছে গুগল ইন্ডেক্স করা হয়েছে কিনা। মোবাইল ফ্রেন্ডলিনেস চেক করার জন্য ওয়ে তো জানেন চেক করার। আর মোবাইল ফ্রেন্ডলিনেস কারা করে, এখন আবার এটা আমাকে বলেন না, এটা আমরা করি না। যারা করে তারা হচ্ছে ওয়েবসাইট যারা ক্রিয়েট করেছে। আমরা মোবাইল ফ্রেন্ডলিনেস আছে কিনা এটা চেক করে দেখি। এইচটিএমএল ওয়েবসাইট যারা তৈরি করে তারা ওটা ওভাবেই ক্রিয়েট করে। আর সিএমএস ওয়েবসাইটের ক্ষেত্রে প্লাগইন যখন থিম যখন ক্রিয়েট করে, ওয়েব ডেভেলপাররা তো থিমও ক্রিয়েট করে, সেই থিমটা মোবাইল ফ্রেন্ডলি কিনা সেটা চেক করে দেখে। আর আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা যখন কোনো একটা পোস্ট ক্রিয়েট করতেছি বা পেজ ক্রিয়েট করতেছি এলিমেন্টরের মাধ্যমে, তখন এলিমেন্টরে পেজ বা পোস্ট ক্রিয়েট সময় নিচে মোবাইল ফ্রেন্ডলি হচ্ছে কিনা সেটা চেক করার অপশন আছে, দেখে নিতে পারেন। তারপর হচ্ছে গুগল ইন্ডেক্সিং অল রিলেভেন্ট পেজ, আপনার প্রত্যেকটা পেজ কি ইন্ডেক্স করেছে কিনা সেটা চেক করা হয়। ইমপ্রুভ অন পেজ এসইও, কিওয়ার্ড অ্যানালাইসিস করা হয়। ইউজ অডিট টুলগুলো ইউজ করা। কম্পিটিটর অ্যানালাইসিস আপনাদেরকে দেখাই নাই, কম্পিটিটর অ্যানালাইসিসও খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট। আপনার কম্পিটিটরদের আপনার যে কিওয়ার্ড ধরে বা যে নিশ নিয়ে আপনি কাজ করতেছেন সেই নিশ নিয়ে বা সেই কিওয়ার্ড নিয়ে যারা ফার্স্ট পজিশনে আসছে, ফার্স্ট পজিশন বলতে যারা র্যাঙ্কিং এ প্রথম 10টার মধ্যে আছে, তাদের ডিপ অ্যানালাইসিস করা হয়। তাদের ওয়েবসাইটে কি ধরনের কিওয়ার্ড ইমপ্লিমেন্ট করেছে, তাদের ওয়েবসাইট গুলো এক ধরনের, এই যে অ্যানালাইসিস মানে হচ্ছে তাদের ওয়েবসাইট গুলো অডিট করে বের করা। সোজা কথা স্পাইং করতেছেন আপনি। আমার কম্পিটিটররা কি ধরনের ইউজার এক্সপিরিয়েন্স দিয়েছে, আমার তাদের ওয়েবসাইট গুলোর থিম কালার কিরকম, ব্র্যান্ড কালার কিরকম, তাদের ওয়েবসাইট গুলো স্ট্রাকচার কিরকম, তাদের ওয়েবসাইটের অন পেজ এসইওটা কিরকম করেছে, কতগুলো ব্যাকলিঙ্ক করেছে, কতগুলো তাদের ডোমেন অথরিটি কত, পেজ অথরিটি কত, এগুলো সব কিছু অ্যানালাইসিস করা হয়। কিওয়ার্ড র্যাঙ্ক ট্র্যাকিং, কিওয়ার্ড র্যাঙ্ক করতেছে কিনা সেটাও চেক করা হয় অডিটের ভিতরে। তারপর হচ্ছে ব্যাকলিঙ্ক অ্যানালাইসিস করা হয়। ফিক্স ব্রোকেন লিঙ্ক থাকলে সেটা ফিক্স করার ব্যবস্থা করা হয়। দ্য কন্টেন্ট হ্যাজ টু বি আউটস্ট্যান্ডিং, কন্টেন্ট আউটস্ট্যান্ডিং হতে হবে সেটা বলা হয়েছে। কন্টেন্টের ভিতরে আপনার টুল দিয়ে দেখা যায় আপনার ওয়েবসাইটে কন্টেন্ট গুলো কত ক্যারেক্টারের, সেগুলো টুল দিয়ে দেখা যায়। ওয়েবসাইটের স্ট্রাকচার ঠিক আছে কিনা, রিরাইট ডুপ্লিকেট মেটা ট্যাগ আপনার ডুপ্লিকেট মেটা ট্যাগ আছে কিনা সেটা দেখতে হয়। রিচ অন পপুলার পোস্ট, রাইট কন্টেন্ট, রিচ অন পপুলার পোস্ট, ফোকাস অন ইন্টারনাল লিঙ্ক, অপটিমাইজ ফর ফিচার স্নিপ্যাট তো গতকালকে দেখেছিলেন, স্কিমা যেটা। গুগল অ্যানালিটিক্স এসইও ম্যাট্রিক্স, গুগল অ্যানালিটিক্সে এসইও ম্যাট্রিক্সটা দেখা হয়। গুগল মাই বিজনেসে অ্যাড করা হয়েছে কিনা। তারপর হচ্ছে গুগল অ্যানালিটিক্স এর ভিতরে ডেইলি ট্রাফিক মনিটরিং করা হয়, মান্থলি ট্রাফিক মনিটরিং করা হয়, বাউন্স রেট দেখা হয়, ট্রাফিক সোর্স কান্ট্রি দেখা হয়, পপুলার পেজ দেখা হয়, সিটিআর দেখা হয়। এগুলা দেখা হয় কেন, ওভারঅল আপনার পারফরমেন্স দেখার জন্য। ঠিক আছে।
আচ্ছা, ভিডিওটা একটু সবাই অন করেন। ঠিক আছে, ঠিক আছে, অফ করতে পারেন। আচ্ছা, এখন এখানে একটা চেকলিস্ট আমি নিয়ে আসছি, একটা খুব ভালো একটা ব্লগ, এইচরেফের খুব ভালো একটা ব্লগ। এইচরেফ হচ্ছে এসইও অডিটের জন্য সবচেয়ে বেস্ট টুল, কিন্তু এটা পেইড। এর মান্থলি সাবস্ক্রিপশন অনেক বেশি, সেটা তো আপনারা জানেন। এইচরেফ নিয়ে আপনাদেরকে দেখিয়েছিলাম মান্থলি সাবস্ক্রিপশন কেমন। আমরা এসইও অডিটের ক্ষেত্রে যেটা ম্যানুয়ালি যখন করি, তখন দেখা যায় যে বিভিন্ন টুল ইউজ করে তারপরও এক্সাক্ট ফলাফল পাই না। যেই টুলই ইউজ করি না কেন, সেই টুলই দেখা যায় যে ফ্রি ভার্সনে সব ফলাফল দিচ্ছে না, পেইড ভার্সন ইউজ করলে সবকিছু পেয়ে যাচ্ছি। আর যখন আমরা একটা এই যে এইচরেফ, তারপরে সিমরাশ, তারপরে আরেকটা কি যেন ছিল, আমি নামটাই ভুলে যাই বারবার, আরো একটা কি যেন আছে, এরকম কিছু টুল আছে যেগুলো কিওয়ার্ড থেকে প্ল্যানার। না, কিওয়ার্ড প্ল্যানার, কিছু টুল আছে যেই টুলগুলা ইউজ করে খুব সহজেই আমরা পুরা একদম ওভারঅল আমার ওয়েবসাইটের অডিট করতে পারি, এবং সেই টুলগুলা পেইড। তো এইখানে এই কন্টেন্টটা আপনারা এসইও চেকলিস্ট লিখে সার্চ করলে অনেক কন্টেন্টই পাবেন, সেগুলা পড়ে দেখতে পারেন কোনটাতে কি জি কি জি। বলা হয়েছে। আমি একটু সার্চ দিয়ে দেখি। এইটা আমি এইটা নিয়ে গেছিলাম। এখানে আরেকটা আছে ব্যাকলিংকো, এটাও দেখতে পারি। সিমরাশের আছে একটা, অ্যালেক্সার একটা আছে, অন পেজ এসইও চেকলিস্ট। আপনি আলাদা আলাদা ভাবেও কোনটার কোন চেকলিস্ট সেটা খুঁজে বের করতে পারেন। অ্যালেক্সার এটা দেখতে পারি। আরো তো অভাব নাই। মোটামুটি ভালো ভালো যে ব্লগগুলো, এগুলাতে দেখবেন কাছাকাছি। আমি একটু পরে এটা দেখাই, আমার আগেরটা আগে দেখাই। আরেকটা হচ্ছে অন পেজ এসইও চেকলিস্ট। এই যে এটা কোথা থেকে নিয়ে আসছে দেখছেন?
ইয়াটা ইয়োস্ট এসইওটা কিন্তু সব ভালো ভালো ইয়েতে ইউজ করা হয়, ইয়োস্ট এসইও প্লাগইনটা। অন পেজ এসইও টুল, এই যে অ্যালেক্সারও অডিট টুল আছে, এসইও অডিট টুল, আমরা এটাও দেখবো। আচ্ছা দেখেন, আপনার ওয়েবসাইটের এসইও কখন থেকে কিভাবে শুরু করবেন। ওয়েবসাইট ক্রিয়েট করেছেন, এবার কি করবেন? ইনস্টল ইয়োস্ট এসইও, Yoast SEO plugin install করবেন। Yoast SEO is a free SEO plugin for WordPress and a few other CMS. It's useful for creating sitemaps, optimizing meta tags and much more বলে দিয়েছে। Yoast SEO plugin ইউজ করার কথা বলেছে। দেখেন এখান থেকে আমরা খুব সহজে স্নিপেট তৈরি করতে পারি, যে অপটিমাইজ মেটা ট্যাগ এন্ড মাস মোর ক্রিয়েটিং। তো আমরা ইয়ার করলাম, ইনস্টল করলাম, করেছি না? করেছি না করি নাই? জি আপু করছি। একটু রেসপন্স করেন। আচ্ছা, Yoast SEO প্লাগইন আমরা ইনস্টল করেছি। তারপর আসি ক্রিয়েট সাইট ম্যাপ। আমরা সাইট ম্যাপ ক্রিয়েট করেছি, খুব সহজে আমরা সাইট ম্যাপ ক্রিয়েট করেছি। কোথা থেকে করেছি? সার্চ কনসোল থেকে। তারপর হচ্ছে ক্রিয়েট এ রোবট টিএক্সটি ফাইল। রোবট টিএক্সটি ফাইল আমরা ক্রিয়েট করি নাই, কিন্তু এটা রোবট টিএক্সটিটা হচ্ছে আমাদের Yoast SEO প্লাগইনের ভিতরেই ছিল। Robot.txt is a plain text file that tells search engine where they can and can't go on your site. It's always good practice to have robot.txt file, but if you need to prevent search engine from crawling page or section of your site, it's a must. For example, আচ্ছা 1 মিনিট, আমার একটা খুবই গুরুত্বপূর্ণ ফোন আসছে। আচ্ছা, আমার কথা শুনতে পাচ্ছেন? জি আপু শুনতেছি। জি আপু ঠিক শুনতেছি। আছে।
আচ্ছা, আমরা আমাদের ওয়েবসাইটে রোবট টিএক্সটি ফাইল থাকতে হবে, সেটা বলা হয়েছে। ইনস্টল গুগল অ্যানালিটিক্স, আমরা অ্যানালিটিক্স অ্যাড করেছি। গুগল অ্যানালিটিক্সের মাধ্যমে আমরা ওই যে বিষয়গুলো দেখাইছিলাম এগুলা জিনিস দেখাটা ম্যান্ডেটরি। ওয়েবসাইটে ট্রাফিক কেমন আসতেছে, মান্থলি ট্রাফিক কেমন, ডেইলি ট্রাফিক কেমন, বাউন্স রেট কিরকম, ট্রাফিক সোর্স, কান্ট্রি, সাইট, মিডিয়া, চ্যানেল, পপুলার পেজ, এগুলা বিষয়ে আমরা জানতে পারি। আচ্ছা, তারপর হচ্ছে সেট আপ গুগল সার্চ কনসোল। সার্চ কনসোল সেট আপ করার মাধ্যমে আমরা কি করতে পারি, আমরা ইন্ডেক্স করতে পারি। ইন্ডেক্স করার সাথে সাথে আমরা আরো যেটা করতে পারি, আমার ওয়েবসাইটের কোন কিওয়ার্ড গুলা র্যাঙ্ক পাচ্ছে, আমার ওয়েবসাইটের ক্লিক কেমন হচ্ছে, ইমপ্রেশন কেমন, অ্যাভারেজ সিটি আর কিরকম, অ্যাভারেজ পজিশন কত আছে, টোটাল বিষয়গুলো আমরা এখান থেকে দেখতে পারি। কিওয়ার্ড রিসার্চের চেকলিস্ট, কিওয়ার্ড রিসার্চের ভিতরে কি কি জিনিস থাকতে হবে সেগুলো। আপনাদের কিওয়ার্ড রিসার্চের একদম বেসিক জিনিস আমি শিখাইছি, কিন্তু অ্যাডভান্স কিওয়ার্ড রিসার্চের বিষয়ে আরো ব্যাপক। ফাইন্ড এ প্রাইমারি কিওয়ার্ড টু টার্গেট, কিভাবে ফাইন্ড করবেন সেটার কিছু টিপস দিয়েছে। এগুলো একটার ভিতরে একটার সাথে রিলেটেড আরো অনেক লিংক আছে, আপনি যদি স্টাডি করেন অনেক কিছু স্টাডি করার আছে। তারপর হচ্ছে অ্যাসেস সার্চ ইনটেন্ট, কিভাবে সার্চ করা হয় সেটা আপনার অ্যাসেস করে বের করা, মানে সেগুলো আপনার নির্ধারণ করা। তারপর হচ্ছে গিয়ে রিসার্চ হোয়াট পিপল ওয়ান্ট টু নো, মানুষ কি কি জানতে চায় সেটা হচ্ছে গিয়ে সেটা নিয়ে রিসার্চ করা। সোজা কথা, মানুষ কিভাবে কি ধরনের কিওয়ার্ড গুলো দিয়ে সার্চ করতেছে সেটা সেই ধরনের ওয়ার্ড গুলো নিয়ে রিসার্চ করা। যেমন এই যে দেখেন, পিপল অলসো আস্ক হাউ ডু আই ফাইন্ড কিওয়ার্ড এসইও, হাউ ডু আই অপটিমাইজ কিওয়ার্ডস ফর এসইও, আর কিওয়ার্ডস ইমপ্লিমেন্ট ফর এসইও। এইখানে আবার হচ্ছে কিছু একটা টুল দেওয়া হয়েছে। ফর মোর আইডিয়াস টেক 3 of the top ranking page and paste them into Ahrefs content gap tool. This will show you the keyword that one or more of the pages rank for. এখানে কিছু টুলের নাম দেওয়া হয়েছে। Assess your changes of ranking assess your chances of ranking in Google. আপনার কতখানি চান্স আছে ওই কিওয়ার্ড ধরে সেটা অ্যাসেস করা, বের করা। Ahrefs কিওয়ার্ড ডিফিকাল্টি স্কোর, Ahrefs এর কিওয়ার্ড ডিফিকাল্টি একটা টুল আছে, ফ্রি কিওয়ার্ড ডিফিকাল্টি চেকার, সেটা আমি অ্যাড করে দেই। কিওয়ার্ড গুলার ডিফিকাল্টি কিরকম আছে সেটা এখান থেকে চেক করতে পারেন, সে এই টুলগুলো দিয়ে চেক করতে পারেন। কেমন লাগে? এই যে এইখানে কিওয়ার্ড ডিফিকাল্টিতে কিওয়ার্ডটা দিলে কি করা হয়, এইখানে আপনি কিওয়ার্ডটা দিবেন, কোন কান্ট্রির জন্য ডিফিকাল্টিটা চেক করতেছেন। এবার হচ্ছে চেক কিওয়ার্ড ডিফিকাল্টি, এটাতে ক্লিক করে আমরা হচ্ছে স্কোরটা পেতে পারি। কিওয়ার্ড ডিফিকাল্টি সুপার হার্ড এখানে দেওয়া আছে, সার্চ ভলিউম এখান থেকে বের হচ্ছে।
এই কিওয়ার্ডের সার্চ ভলিউম এখান থেকে বের করা যাচ্ছে। মজার বিষয় হচ্ছে আমরা যে কিওয়ার্ড রিসার্চ করি না, কিওয়ার্ড রিসার্চের সময় আপনি যদি এক্সাক্ট সার্চ ভলিউমটা বের করতে চান এই টুলটা থেকেও কিন্তু এটা বের করতে পারেন। যখন আরো অ্যাডভান্স লেভেলে শিখবেন তখন দেখবেন যে অনেক কিছু জিনিস কিওয়ার্ডের ভিতরে আরো রিসার্চ করা হয়। আচ্ছা, অন পেজ এসইও চেকলিস্টটা অন পেজ এসইও কিরকম হওয়া উচিত? ইউজ শর্ট অ্যান্ড ডেসক্রিপটিভ ইউআরএল। ইউআরএলটা শর্ট এবং হচ্ছে গিয়ে ডেসক্রিপটিভ হবে সেটা। ইউআরএল মেকিং নিয়ে আমি মনে হয় খুব ভালোভাবেই আপনাদেরকে দেখাতে পেরেছি। According to our study of over 2 million URLs, those with shorter URLs rank better. এখানে বলা আছে যে ওদের 200 মিলিয়ন ইউআরএল রিসার্চ করে ওরা দেখছে যে এখানে শর্ট ইউআরএল গুলো বেটার র্যাঙ্ক পেয়েছে। তারপরে আসি রাইট এ কম্পেলিং টাইটেল ট্যাগ অ্যান্ড ডেসক্রিপশন। Most of the people tell you to add your target keyword to your title tag and meta description. সোজা কথা হচ্ছে একটু বলি যে আমরা আমাদের এই যে টাইটেল ট্যাগ কি, মেটা ট্যাগ আর মেটা টাইটেল আর মেটা ডেসক্রিপশন। তো আমরা যখন মেটা টাইটেল আর মেটা ডেসক্রিপশন ক্রিয়েট করার বিষয়ে বলেছিলাম তখন বলেছিলাম সেখানে কিওয়ার্ড বসাবেন এবং টাইটেলের ভিতরে একবার কিওয়ার্ড বসাতে বলেছিলাম। মেটা ডেসক্রিপশনটা বলেছিলাম আপনি 120 ক্যারেক্টারের মধ্যে রাখা ভালো। আর গুগল রেকমেন্ডেড কত বলেছিলাম যেন? ওয়ান ফিফটি থেকে 160। আপু 100 ক্যারেক্টার বলছিলেন মনে হয় নাকি? না, 100 ক্যারেক্টার বলি নাই। মেটা 70 ডেসক্রিপশনের থেকে ক্ষেত্রে 80। গুগল রিকমেন্ডেশন হলো মেটা ডেসক্রিপশন 150 থেকে 160 গুগল রিকমেন্ডেশন। ওলা যেটা বলছে সেটাই। তো এখন আমরা বলি যে কিওয়ার্ড বসাতে, তার মানে এই না যে আপনি শুধুমাত্র র্যাঙ্ক পাওয়ার জন্য আপনি কিওয়ার্ডটা যথেষ্ট বসায় দিলেন, আপনার কন্টেন্ট ঠিক হলো না, কন্টেন্টের কোনো মিনিং আসলো না, শুধু আপনি র্যাঙ্ক পাওয়ার জন্য কাজটা করলেন, এটা গুগল রেকমেন্ডেড না। এখানে বলা হয়েছে আপনি র্যাঙ্ক পাওয়ার জন্য না, আপনি এর সাথে করে যেটা করবেন সেটা হচ্ছে কিওয়ার্ডটাকে টাইটেলের ভিতরে বা ডেসক্রিপশনের ভিতরে সুন্দরভাবে ইমপ্লিমেন্ট করবে, যেটা একটা মিনিংফুল, এরকম ভাবে ইমপ্লিমেন্ট করবেন। এখানে রেকমেন্ডেড রিডিং হাউ টু ক্রাফট দ্য পারফেক্ট এসইও টাইটেল, এইখানে গিয়ে দেখতে পারেন যে ওখানে রেকমেন্ডেড করেছে ইউজ ওয়ান হেডিং ওয়ান H1 on your page। একটু আগেই বলছিলাম যে কথাটা, একটা হেডিং 1 ইউজ করতে বলেছে। এখানে একটা টুইট দিয়েছে দেখেন, গুগলস জন মুলার started that it's okay to use as many H1 tag as you want on your page, but we think it's still good practice to use just one. That's because H1 are typically used as a wrapper for the title of the page, and a page can only have one title. ঠিক আছে, একবার ইউজ করাই ভালো, এটা বলেছে। এখানে কিছু ভিডিও আছে, এইচরেফ এর কিন্তু ইউটিউবে চ্যানেলও আছে যেখানে অনেক ইম্পর্টেন্ট ভিডিও থাকে, একটু দেখতে পারেন।
আসলে আমার শরীরটা হঠাৎ করে খুবই খারাপ লাগতেছে। Link to relevant internal and external resources. Web page that linked out high their resources rank higher than those that don't. আচ্ছা, আমি 5 মিনিটে আমাকে একটু ব্রেক দেন আপনারা। ঠিক আছে, ঠিক আছে জি আপু। আপু। আপনারা জি আপু। কন্টিনিউ করতে পারেন, সমস্যা নাই। অনিয়ার রয় ঠিক নাই রে। আচ্ছা, শুনতে পাচ্ছেন আমার কথা? জি আপু, শোনা যাচ্ছে। জি আপু। ঠিক আছে, সরি, আসলে আমার শরীরটা খুবই খারাপ লাগতেছিল হঠাৎ করে। অসুস্থতা হলো আল্লাহর নিয়ামত। নিয়ামতটা আর কি গত 2-3 বছর ধরে বেশি বেশি আসতেছে আমার জীবনে।
আচ্ছা, তো অন পেজ এসইওর চেকলিস্ট গুলো আপনারা দেখতেছিলেন, তার মধ্যে আরো কিছু চেকলিস্ট আছে, আরো কিছু বিষয় আছে যেগুলো এই যে অপটিমাইজ ইওর ইমেজ উইথ ডেসক্রিপটিভ অল্টার টেক্সট। দেখেন এখানে যদি আপনারা এই প্রত্যেকটা জিনিস ভালো করে পড়েন তাহলে আরো ভালো আইডিয়া পাবেন। আপনাদের মনের মধ্যে অনেক প্রশ্ন আছে, প্রশ্নগুলোর উত্তর আপনাদের নিজেদেরই খুঁজে নিতে হবে, কারণ 50টা ক্লাস করে আপনারা একদম ডিজিটাল মার্কেটিং এও এক্সপার্ট হয়ে যাবেন না, প্লাস হচ্ছে এই 10-12টা এসইওর ক্লাস করেও আপনারা একদম এক্সপার্ট হয়ে যাবেন না। এটা স্বাভাবিক, আপনারাও বুঝেন আমরাও বুঝি, কিন্তু যে শুরুটা হয়েছে, শুরুটা কোনো একটা টপিক নিয়ে আপনি নতুন জেনেছেন, বেস্ট প্র্যাকটিস হচ্ছে সেই টপিকটা নিয়ে গুগলে বেশি বেশি সার্চ করা। এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস। আমি আপনাদেরকে কি বলবো, আমি নিজেও আগে কখনো এত কিছু ঘাটাঘাটি করতাম না। নতুন কিছু জিনিস শিখলে বা নতুন কিছু টপিক শুনলে গুগলে গিয়ে সার্চ করবো, ওই ধরনের কোনো মাথায় আসতো না আসলে। তো ডিজিটাল মার্কেটিং নিয়ে যখন কাজ শুরু করেছি আস্তে আস্তে করে কিন্তু এই জিনিসটা আমার ডেভেলপ হয়েছে। এখন যেটা করি, নতুন কিছু একটা জিনিস শুনলাম, শিখলাম, নতুন একটা ওয়ার্ড শিখলাম, প্রথমে এসে গুগল মামা আছে কি করতে, এখানে সার্চ করে দেখি। এরপরে ইউটিউব আছে, ইউটিউব সার্চ করি, যদি না পাই তখন তো মেন্টররা আছে বা যে এক্সপার্ট যারা আছে চেষ্টা করি সেখান থেকে নেওয়ার। তো এই জিনিসটা আপনাদের মধ্যেও রাখেন। Optimize your image with descriptive alter text. Most top ranking pages don't have their target keyword in any of their alter text attribute. So alter text aren't particularly important then, right? Not so fast. Remember that the point of alter text is to give the reader some context should the image fail to load. For that reason, you should make sure alter tag are descriptive. This will often result in the natural inclusion of your target keyword. যেটা এখানে একদম ডেসক্রাইব করে দেওয়া আছে যে অল্টার টেক্সটটা কেন ইউজ করা হয়। যদি আপনি একটা ইমেজ দিয়েছেন, গুগল ক্রল করে যাচ্ছে, সেই ক্রল করে গিয়ে গুগলের কাছে এটা ইমেজটা লোড হচ্ছে না, বা সে ইমেজটা দেখে বুঝতে পারতেছে না, বা ইমেজটা শো করতেছে না, কিন্তু ওখানে যদি লেখাটা থাকতো, লেখার ভিতরে কি ছিল সেটা যদি থাকতো, তাহলে কিন্তু গুগল ক্রলার এটাকে খুঁজে নিয়ে আসতো। এইটাই হচ্ছে অল্টার টেক্সটের কাজ। এটা ইমেজ অপটিমাইজেশনের যে আপনারা প্রপার্টিজের ভিতরে ট্যাগ ইউজ করতেছেন, লিংক ইউজ করতেছেন, সেগুলোর সাথে অল্টার টেক্সটে গুলায় ফেলা যাবে না। অল্টার টেক্সটটা দেওয়াই হচ্ছে গুগল ক্রলার যদি কোনো কারণে ইমেজটা ক্রলারের কাছে শো না হয়, তাহলে যাতে বাই চান্স যদি শো না হয়, তার কাছে একটা অল্টারনেটিভ টেক্সট আছে যেখানে লেখা আছে যে এই ইমেজের মধ্যে কি আছে। ক্লিয়ার সবাই? জি আপু। এই যে এখানে জন মুলার, এই বাটা টুইটারে এনাকে ফলো করতে পারেন আপনারা। সে বলেছে alter text is extremely helpful for Google image. If you want your image to rank there, even if you use lazy loading, you know which image will be loaded, so get that information in there as early as possible and text what is rendered as. Alter text must add schema markup for rich snippet. গতকালকে স্কিমা মার্কআপ করা দেখেছেন। স্নিপেটটাকে আরো পাওয়ারফুল করতে আপনার স্নিপেট কোনটা, গুগলে যখন সার্চ করতেছি তখন একটা লিংক শো করতেছে, তারপর একটা টাইটেল শো করতেছে, তারপর একটা ডেসক্রিপশন শো করতেছে, এটাকে বলা হয় স্নিপেট। তো
এই স্নিপেটটাকে পাওয়ারফুল করতে এর সাথে এক্সট্রা যখন আমরা ইমেজ অ্যাড করতেছি, আমরা যখন রেটিং অ্যাড করতেছি, ভোট, টাওয়ার, এই অনেক কিছু অ্যাড করতেছি, তখন এটাকে রিচ হচ্ছে, পাওয়ারফুল হচ্ছে। এটাও রিস্নিপ্যাট ইউজ করাটাও একটা র্যাঙ্কিং ফ্যাক্টর। এর আগে করেন নাই, এখন থেকে যত পোস্ট করবেন রিস্নিপ্যাট ইউজ করবেন, স্কিমা করবেন, স্কিমা মার্কআপ করবেন। ইরিলেভেন্ট না, অবশ্যই রিলেভেন্ট। আপনি যদি একটা আর্টিকেল পোস্ট করেন সেখানে তো আপনার কত সময় লাগছে, তারপর হচ্ছে রিভিউ, এগুলা তো অ্যাড করার দরকার নাই। স্কিমা মার্কআপের তো অনেকগুলো ক্যাটাগরি আছে, তাই না? যেটা যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরি অনুযায়ী আপনারা স্কিমা মার্কআপ করবেন। দেখেন, একটা হচ্ছে স্কিমা করা আর একটা হচ্ছে স্কিমা ছাড়া, কোনটাকে ভালো লাগতেছে আপনাদের কাছে? যেটা দুইটাই স্নিপেট, একটা স্কিমা মার্কআপ করা আর একটা করা না। এইটাকে আরো প্রফেশনাল লাগতেছে না? ক্লাস কি আপনারা করতেছেন? একটু রেসপন্স করবেন প্লিজ, আমার শরীরটা খুব খারাপ, আমি যে জোরে কথা বলতেছি তাতেও আমার কষ্ট হচ্ছে। না করতেছি তো। এক কাজ করেন, আজান দিছে, আমার মনে হয় কি ব্রেক যখন দিবেন একটু রেস্ট করেন এখন। আর রেস্ট, আচ্ছা আজান দিয়ে দিয়েছে। একটা কাজ করি, আজকে আপনাদের 20 মিনিটের ব্রেক দেই। বিশ মিনিটের ব্রেক দিচ্ছি। আচ্ছা,